নমস্কার, আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই অঙ্ক বিষয়টা স্কোর ক্যারি করতে কিন্তু দারুণ সাহায্য করে। এবং সিটেটের ঠিক যেই ধরনের অঙ্ক আসে, এর আগেও যে বিগত ভিডিওগুলোতে প্লেলিস্টে আপনারা দেখবেন যে অঙ্কের প্রচুর ভিডিও রয়েছে, সেখানে আমি একটা জিনিস পরিষ্কার বলেছিলাম যে সম্পূর্ণ বেসিক লেভেলের অঙ্ক কিন্তু সিটেটে আসে। মোটামুটি 3 থেকে 5, 6 এরকম স্ট্যান্ডার্ডের অঙ্ক আসে, কিন্তু একটু ট্রিকি অঙ্কগুলো আসে। একদম বেসিক ছোট্ট শিশুদের পড়াতে গেলে ঠিক যেই ধরনের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, সেই কনসেপ্টের ওপর বেস করে প্রশ্নগুলো হয়। তাহলে এই অঙ্কের প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের বাড়িতে কি করতে হবে? আমি ক্লাসগুলো নিচ্ছি, আমার প্রথম যে উদ্দেশ্য সেটা কিন্তু কর্মরত শিক্ষক যারা রয়েছেন, এবং অবশ্যই শুধু যে কর্মরত শিক্ষকদের জন্য প্রশিক্ষণের কাজ হচ্ছে এটা কিন্তু তা নয়, যারা ফ্রেশার হিসেবে সিটেট দেবেন তাদেরও সমানভাবে উপকারী হবে ভিডিওগুলো। এটা আপনারা প্রত্যেকে জানেন যারা নিয়মিত দর্শক আমার। তা এখন যারা কর্মরত তারা অন্যান্য অনেক কাজের সাথেও জড়িত, তা এই কাজের ফাঁকে অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। আর অঙ্ক এমন একটা বিষয়, যত বেশি করা হবে তত বেশি পারফেকশন তৈরি হবে, তত বেশি নির্ভুলভাবে অল্প সময়ের মধ্যে অঙ্কটা সলভ করা যাবে। তাই আমাদের যে অ্যাপ্রোচটা, ঠিক যে পদ্ধতিতে আমরা করব, সেটা কিন্তু একটা স্মার্ট অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে। সে এখন একদম জিরো থেকে শুরু করে বেসিক জায়গা থেকে যেতে 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 একদম হার্ড লেভেলে যাব, ঠিক এই রকম ভাবলে কিন্তু হবে না। আমাদেরকে শর্টকাট পদ্ধতি কিছু একটা নিতে হবে, যাতে আমাদের আগামী যে স্টেটটা হতে চলেছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ আর যে সামান্য হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, মাস তিনেক, সেটাকে যাতে ফুললি ইউটিলাইজ করা যায়। সেজন্য আমাদেরকে কি করতে হবে, কিছু টপিক শর্ট লিস্টেড আমাদেরকে করে নিতে হবে, আর কিছু টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে নিজেকে করতে হবে। আর এই বিষয়টাই কিন্তু আজকে বেশি জোর দেবো আমি। টপিক বলতে গেলে কি, প্রচুর তো সিলেবাস তো অনেক আছে, কিন্তু বিগত বছরগুলোকে অ্যানালিসিস করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো কেমন ছিল সেগুলো অ্যানালিসিস করতে হবে। সেগুলো অ্যানালিসিস করে আমি কয়েকটা টপিক এখন বলবো, সেই টপিকের ওপর কিছু অঙ্কও করব। এবং আপনাদেরকে একটা কাজ আমি বলে দিচ্ছি, বাড়িতে তো বই সবারই আছে, টেটের কিছু না কিছু বই তো আছে, এবং আমি বলেওছিলাম যে বইগুলো যেগুলো অল ইন ওয়ান, এই ধরনের যে অল সাবজেক্ট, মানে 5টা সাবজেক্ট একটা বইয়ের মধ্যে আছে, এই ধরনের বই নিলে এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা অনেক সহজ হবে, অনেক তাড়াতাড়ি হবে। তাহলে সেই বই বের করে আপনি ম্যাথের যে পার্টটা রয়েছে, সেখানে যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু শুরু করে দিন। প্রতিদিন অন্তত 10টা করে ম্যাথ সলভ করার অভ্যেসের মধ্যে নিয়ে আসুন। আমি আজকে যে টপিকগুলো বলছি সেগুলো মোটামুটি 2026, 2024, 2019, 2018, বিগত খুব রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর বেস করে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক, সেগুলো আমি লিখছি। তার মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে নাম্বার সিস্টেম আর ডেসিমেল, দশমিকের কিছু অঙ্ক এবং নাম্বার সিস্টেমের অঙ্ক। দ্বিতীয় 2 নম্বরে থাকছে ফ্র্যাকশন, ভগ্নাংশের অঙ্ক, অজস্র অঙ্ক। এই নাম্বার সিস্টেম আর ফ্র্যাকশন আর ডেসিমেল, অজস্র অঙ্ক, এটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। আর নাম্বার সিস্টেমের মধ্যেই থাকছে এলসিএম, এইচসিএফ। পার্টিকুলার এই বিষয়টা আমি উল্লেখ কেন করলাম, কারণ এই সংক্রান্ত অঙ্ক কিন্তু প্রতিনিয়ত আসছে। 3 নম্বরে যেটা বলবো, প্যাটার্ন
নাম্বার সিকোয়েন্স, প্যাটার্নের অঙ্ক, সিরিজের অঙ্ক, নাম্বার সিকোয়েন্সের অঙ্ক। আর একটা হচ্ছে ডিআই বা ডেটা হ্যান্ডলিং। আর জিওমেট্রির কিছুটা পার্ট, সেটা আমি বলবো সেই বিষয়টা। মোটামুটিভাবে এই টপিকগুলো যদি ঠিকঠাকভাবে করা যায়, অঙ্কে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। কারণ যে লেভেলের অঙ্ক আসে, যে স্ট্যান্ডার্ডের অঙ্ক আসে, আমরা যদি খুব ঠান্ডা মাথায় সলভ করার চেষ্টা করি, রীতিমতো নিয়মিত সেই কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিনিয়ত বাড়িতে যদি প্র্যাকটিস করি, অনায়াসে কিন্তু অঙ্কে খুব ভালো স্কোর করা যাবে। তাহলে চলুন এবার 2026 সালে কি কি অঙ্ক এসেছিল এবং 2024 সালে কি কি অঙ্ক এসেছিল এই নাম্বার সিস্টেম ফ্র্যাকশন থেকে, সেগুলো সলভ করার চেষ্টা করি। আর এই প্রথমেই বলে রাখবো যে আপনারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবেন এবং সেগুলো সলভ করবেন। আর বাড়িতে যে কথাটা আমি বলে দিলাম, যে প্রতিদিন অন্তত বইটাকে নেবেন, নিজের যে কাছে যে বইটা আছে সেই বইটা দেখে অঙ্কগুলো সলভ করবেন। এবং আমার প্রতিদিনের যে ভিডিওগুলো আসছে সেগুলোও আপনাদের কিন্তু যথেষ্ট সাহায্য করবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি কয়েকটা অঙ্ক। এখানে 5-এর প্লেস ভ্যালু কত? 5-এর প্লেস ভ্যালু কটা, কোন পজিশনে আছে? ওয়ান্স, টেন্স, হান্ড্রেড, ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ডস, 10,000। তাহলে 10,000 প্লেসে আছে 5। তাহলে 5 এর পর 4টে শূন্য আমি বসিয়ে দেব। আর 7 আছে টেন্স প্লেসে, তাহলে 7-এর প্লেস ভ্যালু হচ্ছে 70। এবার মাইনাস ডিফারেন্স 0, 3994, 49930 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে একটু মাথা ঠান্ডা করে আমাদেরকে বিষয়গুলো করতে হবে, একদম বেসিক জায়গার প্রশ্ন এগুলো। আশা করি আপনারা প্রত্যেকেই পারবেন, শুধু দরকার একটু চর্চার, আর কিছুই না। এরপরে যে অঙ্কটা করব, 33 নম্বর প্রশ্ন, 2024 সালে এসেছিল। 674 এর গুণিতক ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা কোনটা? তাহলে 674 এর গুণিতক ক্ষুদ্রতম 4 অঙ্কের, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। আমরা প্রথমে কি করব? 674 এর এলসিএম নিয়ে নেব, মানে লসাগু। 674 এর এলসিএম হচ্ছে 84। এবার 84 কে দেখব এটা দিয়ে ভাগ করলে ভাগ যাচ্ছে কিনা। ভাগ করলে দেখা যাচ্ছে আমরা যদি 84 দিয়ে ভাগ করি তাহলে দেখব 11.9 মতো হচ্ছে। তাহলে এই 11কে দিয়ে যদি আমরা 84 গুণ করি তাহলে দেখব 1000-এর কম একটা সংখ্যা আসছে। কিন্তু আমাদেরকে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বেশি হতে হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কম হওয়া যাবে না। তাহলে আমরা একটা কাজ করব, এখানে একটা বুদ্ধি দিয়ে কাজ করব, যে 84কে যদি 12 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয় সংখ্যাটা? সংখ্যাটা হয় 1008। তাহলে 1008 সংখ্যাটাই কিন্তু 1000-এর বড়, মানে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা তার থেকে বড় এমন একটা সংখ্যা যেটা 674 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 1008। পরের অঙ্কটা দেখবো 47 নম্বর। 5, 9, 0, 2, 8, 6 এই অঙ্কগুলো দিয়ে, এই ডিজিটগুলো দিয়ে গঠিত 6 অঙ্কের যে সংখ্যাটা তৈরি হবে সেটা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই 6টা ডিজিট দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে খুব সহজ অঙ্কটা। বৃহত্তম সংখ্যাটা আমরা প্রথমে লিখব 9, 8, 6, 5, 2, 0। আর ক্ষুদ্রতম সংখ্যাটা লিখব 2, 0, 5, 6, 8, 9। এবার জাস্ট নর্মাল যোগ, 9, 10, 0, 12, 2,
2 9 11। তাহলে 11,92,209 এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই অঙ্কগুলো কি তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে, আর কিছুই না। তখন আমি বলে রাখি 2024 সালে আমি 3টে সিরিজের যে প্রশ্নগুলো ছিল AIJ এই 3টে সিরিজের প্রশ্ন থেকে কিন্তু এই নাম্বার সিস্টেম এবং ফ্র্যাকশনের অঙ্কগুলো আজকে করাচ্ছি। তো সেখানে একটা প্রশ্ন আছে, 1 কোটি সমান কত মিলিয়ন? তার আগে একটা জিনিস বলে নিই, এই যে কোটি আর এই মিলিয়ন এই দুটোই তো ইউনিট এবং নাম্বার সিস্টেমের একটা ইউনিট। তাহলে এই না ইউনিট, এই কোটিটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার সিস্টেম আর এই মিলিয়ন হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি বিদেশে গিয়ে কোটি বলি তাহলে কিন্তু তারা সেটা নাও বুঝতে পারে, সেক্ষেত্রে মিলিয়নটা হচ্ছে ইন্টারন্যাশনালি একটা গ্রহণযোগ্য ইউনিট। তো এখন 1 কোটি সমান কত মিলিয়ন? 1 কোটি সমান কত মিলিয়ন তার আগে আমরা জেনে নিই যে 1 মিলিয়ন মানে কত লক্ষ। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। আর 1 কোটি মানে কত লক্ষ? 1 কোটি মানে 100 লক্ষ। তাহলে 1 কোটি মানে আমরা কত মিলিয়ন লিখতে পারি? 10 মিলিয়ন লিখতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। মানে ইন্টারন্যাশনাল যে সিস্টেমটা সেটাকেই, সেই নাম্বার সিস্টেমটাকেই আমরা ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে কনভার্ট করলাম। পরের প্রশ্নটা দেখুন, 12,000 প্লাস 1300 প্লাস 2 tens মানে 12,000 13 শতক 2 দশক। আমরা ঠিক বাংলায় যেভাবে বলি এটাকে ইংরেজিতে দেওয়া রয়েছে। তাহলে এটা কি করবো? 12,000 মানে 1300 মানে 13 এর পর 2 জিরো, 2 tens মানে 20। এবার এটাকে প্লাস করে দিতে বলছে, 203333 13320। তাই এই বেসিক জায়গাটা আমাদেরকে চোখ না খুলে কিন্তু করতে হবে, নইলে সামান্য একটু এদিক ওদিক হলেই ভুল হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখুন, ইউনিট কনভার্সনের এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই আসে সিটেটে। 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? আমরা জানি 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তাহলে এখন যদি 1 মিলিমিটার মানে জিজ্ঞেস করি তাহলে এটার নিশ্চয়ই ইজি হবে যে 1/10 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের বেসিক এই নলেজটাই শুধু দরকার যে 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, যেটা আমরা প্রতিনিয়ত ছাত্রদের শেখাই। পরের অঙ্কটা দেখুন, একটা নাম্বার, সেই নাম্বারটাকে যদি 8 বাড়িয়ে দেওয়া যায় তাহলে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। সংখ্যাটা কত? আমি যদি সংখ্যাটা x ধরি তাহলে এর সাথে যদি 8 যোগ করি তাহলে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে x প্লাস 8 সমান সমান 2x আমি তো লিখতেই পারি। তাহলে x এর মান কত হতে পারে? খুব ইজি, 2x মাইনাস x 8 আর x 8। তার মানে সংখ্যাটা হচ্ছে 8। খুব ইজি, আমরা ছোটবেলায় ঠিক এই ধরনের অঙ্ক প্রচুর করেছি, সেগুলোই আবার নতুন করে মনে করে করতে হচ্ছে, আর কিছুই না। পরের দেখুন অঙ্কটা একদম কোর, পুরো নাম্বার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রশ্নটা। 4টে স্টেটমেন্ট দেওয়া আছে। অল পজিটিভ ইন্টিজার হোল নাম্বার, অল হোল নাম্বারস আর ইন্টিজার, অল রেশনাল নাম্বার রিয়েল নাম্বার, অল ইররেশনাল নাম্বার রিয়েল নাম্বার। এখন এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা একবার দেখে নেব যে যেগুলো লেখা রয়েছে, মানে এখানে নাম্বারগুলো যে রয়েছে, যে সংখ্যাগুলোর যে ধারণা দেওয়া রয়েছে সেগুলো কি ধরনের সংখ্যা। এই যে দেখুন ন্যাচারাল নাম্বার, আমরা বলি না যে স্বাভাবিক সংখ্যা, সেই ন্যাচারাল নাম্বারটা কি?
1 2 3 4 5 6 এইভাবে আনলিমিটেড, মানে শুরুটা হচ্ছে 1 থেকে। এটা কিন্তু 0 থেকে বা কোনো ঋণাত্মক সংখ্যা কিন্তু এর মধ্যে থাকছে না, এটা মাথায় রাখতে হবে। কোনো 0 বা ঋণাত্মক সংখ্যা কিন্তু ন্যাচারাল নাম্বারে থাকছে না। আর হোল নাম্বার কি? হোল নাম্বার মানে 0 এখানে কাউন্ট হচ্ছে, 0 থেকে 1 2 3 4 5 পরপর চলছে। হোল নাম্বারে 0 কাউন্ট হচ্ছে। আর রেশনাল নাম্বার, ভগ্নাংশ আকারে যে নাম্বারটা লেখা যায়, পি বাই কিউ, আমরা কিভাবে বলে থাকি এগুলোকে? পি বাই কিউ আকারে যে নাম্বারগুলো লেখা যায় সেটাই হচ্ছে রেশনাল। আর ইররেশনাল, পি বাই কিউ আকারে যেটা লেখা যায় না সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার। আর রিয়েল নাম্বার মানে যেগুলো নাম্বার লাইনে ফেলা যায়, এরকম নাম্বার লাইনে ফেলা যায়, মাঝখানে জিরো, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, হোল নাম্বার হতে পারে, রেশনাল নাম্বার হতে পারে, ইররেশনাল নাম্বার হতে পারে, সবই কিন্তু রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে। তাহলে এই যে টোটাল যে নাম্বার সিস্টেমের যে নাম্বারগুলো আমরা জানলাম, সেই নাম্বারের কিন্তু প্রত্যেকটা কন্ডিশনেই প্রত্যেকটা স্টেটমেন্টই ফুলফিল করছে, প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু সঠিক। এখানে যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলোই কিন্তু সঠিক। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এবং প্রায়ই আসে, প্রায়ই আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। এক এমন একটা সংখ্যা, সেটা অ্যাকচুয়ালি কি? একটা কি সংখ্যা? এটা কি প্রাইম নাম্বার, নাকি কম্পোজিট নাম্বার, নাকি প্রাইম কম্পোজিট দুটোই, নাকি প্রাইমও না আবার কম্পোজিটও না? প্রাইম মানে হচ্ছে মৌলিক, আর কম্পোজিট মানে হচ্ছে যৌগিক। কোনটা? এক্ষেত্রে আমরা একটু বেসিকটা জানি। প্রাইম বা মৌলিক সংখ্যা মানে এর দুটো উৎপাদক থাকবে, এক এবং সেই সংখ্যা নিজে। তাহলে একের কি আর কোনো সংখ্যা রয়েছে? আর কোনো সংখ্যা নেই। এক তো নিচে শুধুমাত্র একমাত্র নাম্বার, আর তো এক্সট্রা নাম্বার নেই। আমরা তো জানি প্রাইম নাম্বারের দুটো ফ্যাক্টর থাকবে, দুটো উৎপাদক থাকবে, সেটা নেই। তাহলে প্রাইম নাম্বার হলো না, প্রাইম নাম্বারটা হলো না। এবার আমি দেখব যৌগিক বা কম্পোজিট কিনা। কম্পোজিটের আমরা জানি সবসময় এর ফ্যাক্টর থাকবে দুটোর বেশি, মানে এক এবং সেই সংখ্যা তো থাকছেই, তার সাথে একাধিক থাকবে, মানে দুটোর বেশি, দুইয়ের অধিক। আর একের তো ফ্যাক্টর একের বেশিও না, দুই তো দূরের কথা, একের বেশিও না, অনলি ওয়ান। তাহলে এক কিন্তু কম্পোজিটও নয়। তাহলে এক কম্পোজিটও না, আবার প্রাইমও না। এক হচ্ছে একটা, বলা যেতে পারে একটা ইউনিক নাম্বার। তাহলে এই বেসিক জায়গাটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বিশেষ করে প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার, এই ধরনের যে বেসিক বিষয়, সেগুলো আমাদেরকে খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, নইলে এই ধরনের অঙ্কগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরের প্রশ্নটা দেখব, 31 আর 60, 31 আর 60 এই দুটো সংখ্যার মাঝে যতগুলো মৌলিক সংখ্যা আছে, প্রাইম নাম্বার আছে, তাদের যোগফল বের করতে বলেছে। তাহলে 31 আর 60 মাঝে 37, 41, 43, 47, 53, 59, তাহলে 1 2 3 4 5 6, 6টা মৌলিক সংখ্যা আছে। 6টা মৌলিক সংখ্যা, এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে দেখব 280 হচ্ছে। যোগ করে সময় নষ্ট করবো না, সেই জন্য আমি সরাসরি উত্তরটা লিখলাম। আপনারা নিজেরা যোগ করলে দেখবেন 280 হচ্ছে। শুধু কিছুই না, জাস্ট 31 আর 60 মাঝে মৌলিক সংখ্যাগুলো শুধু ঠিকঠাকভাবে বের করতে হবে, আর সেগুলো যোগ করে দিতে হবে, তাহলেই সঠিক উত্তরটা বেরিয়ে যাবে। পরের অঙ্কটা দেখব, 3024 ইজ ইকুয়াল টু p⁴ ইন্টু কিউ কিউব ইন্টু আর। পি কিউ আর হচ্ছে প্রাইম নাম্বার, পি কিউ আর প্রাইম নাম্বার। তাহলে আমার এই ইকুয়েশনটার ভ্যালু কত জানতে চেয়েছে, 3p - 5q প্লাস আর। তাহলে এগুলো কি করে করব আমরা? এই যে নাম্বারটা আছে 3024 এর ফ্যাক্টরাইজেশন করব। 2 দিয়ে 1512, 2 দিয়ে 3 দিয়ে 318, 3 21। তাহলে দেখুন ফ্যাক্টরাইজেশন করলে এটা দাঁড়ায় 3024 ইকুয়াল টু কটা? 2 1 2 3 4, 2⁴ ইন্টু 3 কটা আছে? 1 2 3টে, 3 কিউব ইন্টু
7 একটা। এই যে ইকুয়েশনটা ছিল আর এই ইকুয়েশনটা ছিল, এই দুটোকে ট্যালি করে দেখি কি দেখা যাচ্ছে। পি 2 কিউ 3 আর 7, এই ভ্যালুটাই এখানে পুট করে দেব। 3 ইন্টু 2 মাইনাস 5 ইন্টু 3 প্লাস 7, 6 মাইনাস 15 প্লাস 7, তার মানে -2 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলেন, খুব ইজি অঙ্কগুলো, জাস্ট বেসিকগুলো দিয়ে কাজটা করা হচ্ছে। যে বেসিক বিষয়গুলো, যে কনসেপ্টগুলো আমরা বিগত দিনে জেনেছি, সেগুলোই নতুন করে মনে করে অঙ্কগুলো সলভ করছি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ এর বেশি করলে আপনাদের ধৈর্য আর থাকবে না, আর অঙ্কগুলো করাটাও কিন্তু অতটা লাভজনক হবে না। তাই পরবর্তীতে আরও অনেক অঙ্ক আছে যেগুলো পরপর পার্টগুলোতে আমি নিয়ে আসছি আগামী দিনগুলোতে। আপনারা প্রত্যেকে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করুন এবং যে গাইডলাইনটা আমি দিলাম সেটা ফলো করুন। আমি নিশ্চিত এর ফলে কিন্তু খুব ভালো স্কোর আপনারা কিন্তু পেতে পারেন আগামী সিটেটে। অনেকেই জিজ্ঞাসা করছেন যে 1 বছর ট্রেনিং রয়েছে, কারো 50%-এর কম মার্কস রয়েছে এইচএসে, তারা কি সিটেট দিতে পারবেন? এই ধরনের প্রচুর প্রশ্ন পাচ্ছি। তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যেহেতু বিষয়টা এখনও পরিষ্কার নয়, নতুন সরকার এসেছেন, তারা তাদের মতো নীতি নির্ধারণ করবেন, তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এগুলো স্পেশাল কেস, মানে যাদের 1 বছরের ট্রেনিং আছে, 2 বছরের ডিএলএড নেই, আবার এইচএসে 50% নেই, অথচ গ্র্যাজুয়েশন আছে, তারা কি করবেন? সেই ধরনের স্পেশাল কেস টু কেস স্টাডি করে আমি নিশ্চিত নতুন সরকার কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছবেন এবং কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তাই আপনাদেরকে অবশ্যই বলবো যে যারা সিটেটে ফর্ম ফিল আপ করেছেন তারা তো অবশ্যই প্রস্তুতি নেবেন, এবং যারা করতে পারেননি সিটেটের ফর্ম ফিল আপ নিজেদের এলিজিবিলিটির জন্যে, তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না, অবশ্যই প্রস্তুতি চালিয়ে যান। কারণ আগামী দিনে হঠাৎ করে যখন নোটিফিকেশন জারি হয়ে যাবে তখন কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই প্রস্তুতি কখনোই থামাবেন না, একই রকমভাবে আগে যেভাবে নিচ্ছিলেন সেভাবেই কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যান। আর এখন নিয়মিত ভিডিও আসবে, আপনাদের যে কোনো রকমের মতামত বা কোনো জিজ্ঞাস্য যাই হোক না কেন অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেক ধন্যবাদ।